गुड इवनिंग एवरीवन, वेलकम टू माई निरुद्देश यात्रा यूट्यूब चैनल फेसबुक पेज। आज के आमरा क्लास 11 सीबीएसई बोर्ड बा वेस्ट बेंगल बोर्डे पुई माचा नामे एक गल्प पढ़ानो है। आज के सेई गल्पटा निये आमरा आलोचना करब। এই পুঁই মাছা গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই পুঁই মাছা গল্পটা পড়ানোর আগে কয়েকটা বিষয় একটু বলি। এই গল্পটার মধ্যে গল্পটা পড়তে পড়তে মানে কখনো খুব ভালো লাগবে, হাসির মুহূর্ত, আবার কিছু কিছু বেদনার ঘন মুহূর্তও রয়েছে। এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, সেই চরিত্রটার নাম হচ্ছে একটি মেয়ে, তার নাম হচ্ছে খেন্তি। ঠিক আছে, তার জীবনের গল্পই আমরা আজকে পড়ব মেনলি। গল্পটা পড়তে পড়তে বাকি কথাগুলো বলছি। গল্পটা এক প্রকার ছোট গল্প, কারণ গল্পের শেষে মানে শেষ পরিণতিটা আমরা সত্যি এটা এক্সপেক্ট করিনি কেউই, ওরকমই একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, গল্পটা আমি তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি লাইন বাই লাইন ধরে, এবং যেহেতু গল্পটা অনেকটা বড়, ওই জন্য আমার আলোচনাটাও খুব ফাস্ট হবে। তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। এবারে চলে যাচ্ছি আমি আলোচনায়। পুঁই মাচা, এই যে নামকরণটা করা হয়েছে পুঁই মাচা, প্রথমে বলে দিই পুঁই হচ্ছে একটা শাক। সেই শাক আমরা খাই, পুঁই শাক আমরা অনেক বাড়িতেই খাওয়া হয় পুঁই শাক। আর পুঁই মাচাটা কি? পুঁই শাকটা হচ্ছে একটা লতানো গাছ, এবং সেটা গাছটাকে ধরে রাখার জন্য একটা মাচা করা হয়। অনেক সময় কোনো বাড়ির চালের মধ্যে মানে গ্রাম বাংলার দিকে দেখা যায় মাচা করে মানে পুঁই শাক ওখানে মানে গাছটা বাড়বাড়ন্ত হয়। ঠিক আছে, ওই মাচার মধ্যে ওইটাকে বলা হচ্ছে কি পুঁই মাচা। ঠিক আছে, এই পুঁই মাচার কথাটা গল্পের কাহিনীর সঙ্গে কীভাবে মিশে যাচ্ছে, বিশেষত গল্পের কেন্দ্রীয় নায়িকা মানে চরিত্র যে খেন্তি, তার জীবনের সঙ্গে এই মানে গল্পের নামকরণটা কোথাও যেন এক বিন্দুতে লাস্টে গিয়ে আমরা দেখব মিলে যাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে গল্পের প্রতিপাদ্য বিষয়। আমি গল্পটা তোমাদের সাথে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি লাইন বাই লাইন। তোমরা একটু ক্লাসটা আমার প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকো। চলো। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। সহায় হরি হচ্ছে একটা পরিবারের ছবি দেখানো হচ্ছে। সেই পরিবারের সহায় হরি হচ্ছে কর্তা, তার 3 মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে কি খেন্তি। ঠিক আছে, আর সে দেখাচ্ছে একটা মানে আর 5টা দিনের মতনই নর্মাল কোনো একটা ঘটনা দিয়ে গল্পটার সূচনা হচ্ছে। সহায় হরি চাটুর্যে উঠোনের মধ্যে এসে তার স্ত্রীকে বলছে, একটা বাটি বা ঘটি কিছু দাও, তারক্ষুড়ো গাছ কেটেছে, ওখান থেকে ভালো রস নিয়ে আসি। ঠিক আছে, স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারকেল তেল বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখিতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ে কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। এখানে কি বলছে, স্ত্রী অন্নপূর্ণার কাছে যখন বাটি বা ঘটি চেয়েছে সে সহায় হরি, স্ত্রী অন্নপূর্ণা, এটাকে শীতকালের কথা দিয়ে গল্পের সূচনা। সহায় হরি বিশেষ তার স্ত্রী কি করছে, রান্নাঘরের দাওয়ায় বসে কি করছে, ঝাঁটার কাঠি দিয়ে বোতলের মধ্যে ঝাঁটার কাঠি ঢুকিয়ে নারকেল তেলটা জমে গেছে সেই তেলটা বার করে ওটা মাখার চেষ্টা করছে। স্বামীর কথা শোনার সঙ্গে সঙ্গেই গায়ে কাপড়টুকু টেনে নিলেন, কারণ এটা একটা বাঙালি মহিলাদের লজ্জার একটা ব্যাপার। মানে কেউ বাড়িতে এলে বা স্বামী হোক কি ছেলেই হোক যেই হোক, কেউ আসলেই একটা লজ্জা নিবারণের ব্যাপার থাকে, ঘোমটা দেওয়া, গায়ে কাপড় টেনে নেওয়া, এরম এই ব্যাপারটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। কাপড়টুকু টেনে নিলেন, কিন্তু বাটিঘটি বার করার কোনো মানে উদ্যোগ দেখালেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হইয়াছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখেছো বুঝি ছোবে না?
এখানে একটা সংস্কারের কথা আছে। অনেক সময় গায়ে তেল মাখলে বা তেল ধরার পর চান করার সময় তেল মাখলে অনেক সময় রান্নাঘরের থেকে জিনিসে হাত দেয় না, বাটি ঘটিতে হাত দেয় না। তাই সহায়রী ভাবছে তার স্ত্রী যেহেতু তেল মাখছে ওই জন্য হয়তো রান্নাঘর থেকে ঘটি ফটি বার করে দেবে না। তাই বলছে খেন্দি টেন্দি সব কোথায় গেল, তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাইয়া রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়রীর মনের ভীতি সঞ্চার হইল। অর্থাৎ অন্নপূর্ণা সহায়রীর কথায় কোনো রকমভাবে বিচলিত না হয়ে সহায়রীকে শান্ত সুরে একটা কথাই জিজ্ঞেস করলো, তুমি মনে মনে কি ঠিক করেছো একটা বলবে আমাকে? মানে স্ত্রীর এরকম একটা কথা শুনে সহায়রী ভাবলো, মনের মধ্যে একটা ভয় জাগলো, কি আবার হলো, এরকম কথা বলছে কেন? ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। কি বলছে? এটা যে একটা ঝড়ের পূর্বাভাস, সহায়রী মানে কোনো বিপদ আসার আগের যে একটা পূর্বাভাস, এটা তিনি বুঝতে পেরে একটু চুপ হয়ে রইলেন, প্রতীক্ষায় রইলেন। ঠিক আছে, একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিল, মানে অন্নপূর্ণা আরও শান্ত সুরে বলল, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। অন্নপূর্ণা কি বলছে? দেখো রঙ্গ তামাশা করো না, মানে ইয়ার্কি ফাজলামি এখানে করো না, যদি ন্যাকামি করতে হয় অন্য জায়গায় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? বলে তুমি কিছু জানো না, কিছু খোঁজ রাখো না? অত বড় মেয়ে ঘরে, যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? কি বলছে অন্নপূর্ণা? বলছে তোমার ঘরে এত বড় একটা মেয়ে রয়েছে, তাকে পাত্রস্থ করতে হবে সেই চিন্তা না করে তুমি মাছ ধরে আর রস খেয়ে দিন কাটাচ্ছ। গায়ে কি গুজব রটেছে জানো? সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি গুজব? কি গুজব? জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কি বলছে? চৌধুরীদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো। কেবল বাগদিতুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যাবে না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হবে। কি বলছে সহায়রীকে? বলছে যদি তুমি দুলে পাড়ায় ঘুরে ঘুরে দিন কাটাও তাহলে এখানে আর থাকতে পারবে না, ভদ্রলোকের পাড়ায় বাস করতে পারবে না, সমাজে থাকতে হলে সমাজের নিয়ম মেনে চলতে হবে। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। মানে অন্নপূর্ণা সহায়রীকে বলছে তোমাকে এক ঘরে করবে, তোমার ঘরে এত বড় একটা মেয়ে, তুমি বাগদিপাড়ায় দুলেপাড়ায় ঘুরে বেড়াও, তোমাকে এক ঘরে করে দেবে। আর কি বলছে? যে কালকে চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এইসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ে বিয়ে হলো না। বলছে আমাদের মতো পরিবার এখানে কোথাও নেই, আমার মেয়ের আশীর্বাদ হয়ে গেল তবুও মেয়ের বিয়ে হলো না। ও নাকি উৎসর্গ করা মেয়ে, মানে এটা হচ্ছে হর্ষৌ ছয় ছয় ব গ, উৎসর্গ করা মেয়ে, মানে অলরেডি উৎসর্গ করা হয়ে গেছে মেয়েকে, উৎসর্গ করা মেয়ে। ঠিক আছে, এটাকেই বলতে চাইছে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলেবাড়ি বাগদিবাড়ি উঠে বসে দিন কাটাও। অন্নপূর্ণা সহায়রীকে এরকম কথা বললো যে ভালোই হয়েছে, যাও তুমি এখন গিয়ে তোমার দুলেবাড়ি বাগদিবাড়ি বসে বসে দিন কাটাও, তোমাকে গ্রামে আর কেউ পুছবে না, তোমাকে কেউ ডাকবে না, আমাদের এক ঘরে করে দেবে। এরকম একটা কথা সহায়রীকে অন্নপূর্ণা জানিয়ে দিল। সহায়রী তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। তাহলে বলছে আমি ভাবলাম কি না কি ব্যাপার, এই এক ঘরে সবাই এক ঘরে করেছেন, সবার বাকি আছেন কালীময় ঠাকুর, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও সহায়রী বলছে সবাই তো এক ঘরে করেছে আমাদেরকে, সবাই তো আমাদের নামে এরকম বলে, এখন শুধু কালীময় ঠাকুর বাকি আছে। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমার এক ঘরে করবে
করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? এবারে অন্নপূর্ণা একটা কথা বলছেন তেলে বেগুনে জ্বলে। কি বলছেন? তোমাকে এক ঘরে করবে না তো কি করবে? তোমাকে এক ঘরে করতে কি মানে তুমি কোনো মাতব্বর নাকি? হ্যাঁ, তোমার কোনো চাল নেই, চুলো নেই, তোমাকে করবে না তো কি করবে? চৌধুরীদের এক ঘরে না করার ব্যাপারটা কি? তোমায় করতেই পারে এক ঘরে, এরকম টাইপের কথা অন্নপূর্ণা ইসেকে বলছে, হচ্ছে গিয়ে সহায়রীকে বলছে। আর বলছে, আর সত্যি সত্যি তো তোমার ঘরে একটা মেয়ে রয়েছে। হ্যাঁ, তারপরে শটটা একটু নামিয়ে বলছে, এই কারণেই শটটা নামিয়ে বলছে, মেয়েটার বয়স 15 বছর হয়েছে। এই খেন্তি যে মেয়েটার কথা বলছি, এর বয়স 15 বছর হয়েছে, কিন্তু ওরা বাইরে কমিয়ে বলে। তাই অন্নপূর্ণার কথা শটটা নামিয়ে বলল যে, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়ে বলেছে, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করবে? তুমি বিয়ে দেবে না, তোমার কোনো উৎসাহ নেই, কিছু নেই, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা না বুঝিয়া সহায়রী দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কির দুয়ার একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থমকিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে, বলে কথাটা কিন্তু শেষ হলো না। কি মানে যখন দেখছো অন্নপূর্ণার কথা বন্ধ হবে না, অন্নপূর্ণা বলেই যাচ্ছে এরকম, সহায়রী বুঝলো তার স্ত্রী যতক্ষণ সামনে থাকবে সে ততক্ষণ তার স্ত্রী এরকম বলে যাবে। তাই সে কি করলো, মানে দাওয়া থেকে একটা কাঁসার বাটি তুলে নিয়ে তাড়াতাড়ি করে খিড়কির দরজা দিয়ে, মানে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে যাচ্ছে। এমন সময় সেই খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখে থমকে দাঁড়ালো। কি দেখে আনন্দস্বরে বলে উঠলো, কাকে বলে উঠলো? খেন্তিকে বলে উঠলো, খেন্তি এসব কোথা থেকে আনলি? ও এ যে, মানে কথাটা পুরো কমপ্লিট করতে পারলো না সহায়রী। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। এখানে কি বলছে যে 14-15 বছরের মেয়ে, আমি বললাম আগেই খেন্তির বয়স, সে বাড়িতে ঢুকছে, কি নিয়ে ঢুকছে? কতগুলো পুঁই শাক নিয়ে ঢুকছে। খেন্তি ঢুকছে আর তার সাথে আরও তার দুটো মেয়ে ঢুকছে। এবারে পুঁই শাকগুলো কীরকম? মোটা, ডাঁটগুলো মোটা হলদে রঙের, অর্থাৎ পাকা পুঁই শাক, মানে যেগুলো মানে মোটা ডাঁট মোটা হয়ে যায়, হলদে হয়ে যায়, সেই পুঁই শাকগুলো খাওয়া হয় না, ফেলে দেয়। কোনো বাড়ির পুঁই শাক হয়তো জঞ্জাল পরিষ্কার করার জন্য সেগুলো ফেলে দিয়েছে, খেন্তি ওখান থেকেই পুঁই শাক বেছে বুছে নিয়ে এসছে, ঠিক আছে? আর পাশের সাথে কি দেখা গেছে, তার সাথে যে আরেকটি মেয়ে দাঁড়িয়ে, তার হাত খালি, অপর আরেকটা মেয়ের হাতে পুঁই পাতা জড়ানো কোনো একটা দ্রব্য রয়েছে, ঠিক আছে? বড় মেয়েটির খুব লম্বা গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। এখানে দেখো খেন্তির চেহারার বর্ণনা দিচ্ছে। কি বলছে? বড় মেয়েটি খুব লম্বা, খেন্তি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। আচ্ছা, মুখনা খুব বড়, চোখ দুটো ডাগর ও শান্ত। মুখখানা হচ্ছে কি খুব বড়, চোখগুলো ডাগর এবং শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে একত্র করিয়া আটকানো, অর্থাৎ কাঁচের চুড়ি যাতে ভেঙে না যায় ওই জন্য সরু সরু কাঁচের চুড়িগুলো হাতের মধ্যে সেফটিপিন দিয়ে আটকানো।
আচ্ছা, পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। প্রাগৈতিহাসিক বলতে কি? ইতিহাস লেখার আগের যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। বলছে সেই সেফটি পিনটারও অনেক পুরনো হয়ে গেছে, সেফটি পিনটা হচ্ছে জং ধরা সেফটি পিন, তাই বলছে প্রাগৈতিহাসিক মানে যুগে গিয়ে পড়তে হয় তার বয়স খুঁজতে গেলে। এই বড় মেয়েটির নাম বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ্বর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রথমে খেন্তির পরিচয় পেলাম, মানে খেন্তির চেহারা বেশভূষার পরিচয় পেলাম, এবং খেন্তি বলছে বাবা পুঁই শাক, এবং পুঁই শাক আর গয়া, ওই যে ওই মেয়েটার হাতে একটা পুঁই পাতা দিয়ে, আরেকটা মেয়ে আছে ওই মেয়েটার হাতে পুঁই পাতা দিয়ে কি একটা দ্রব্য ঢাকা দেওয়া, বলছে বাবা ওটা হচ্ছে গিয়ে কি বলছে, ওটা গয়া পিসির কাছ থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ গয়া পিসি কিছুতেই দিতে চায় না, বলছে তোমার বাবার কাছ থেকে 2 পয়সা বাকি আছে। তখন আমি বললাম, মানে খেন্তি বলল যে আমার বাবা কি তোমার 2 পয়সা মেরে দেবে, দাও না পিসি, বলে মানে গয়া পিসির কাছ থেকে কি নিয়ে এসছে, যে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর ও রায় কাকা সে কি দিয়েছে, এই পুঁই শাকগুলো দিয়েছে, বললো নিয়ে যা। ঠিক আছে, ও পাড়ার ওঘাটে, মানে পাশের পাড়ার রায় কাকা পুঁই শাক দিয়েছে, সেগুলো নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, একটু পাকা পাকা মোটা মোটা পুঁই শাকগুলো নিয়ে এসছে। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া বলিলেন, নিয়ে যা। আহ, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিতে, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছে। মানে এটা দেখে অন্নপূর্ণা রেগে গেছে, রেগে গিয়ে বলছে পুঁই শাকগুলো তো ভালো না, যে পুঁই শাকের পাকা পাতাগুলো পেকে যায় বা ডাঁটাগুলো মোটা হয়ে যায়, সেই পুঁই শাকগুলো খাওয়া হয় না, ওগুলো ফেলে দেওয়া হয়। তাই অন্নপূর্ণা এই ভাবটাই দেখানোর চেষ্টা করছে ওরা খাবে না, ওরা ফেলে দিচ্ছে, তাই তোকে বলো নিয়ে যা, তুই ওগুলো তুলে নিয়ে চলে এসছিস, এটাই বলতে চাইছে। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার বাড়ি, আমার ঘাড়ে, পাথুরে, হ্যাঁ কী বলছে, পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি, বলে ওইটাকে বলছে খেন্তিকে। মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, মানে মেয়েকে বলছে তোমাকে বলেছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিতে না, লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। মেয়েকে বলছে তোমার তো বয়স হয়ে গেছে বিয়ে হওয়ার, বিয়ে হলে যে এতদিনে 4 ছেলের মা হতে, এই ধেরি বয়সে ইচ্ছা করে এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, বলছে খেতে দেখলে আর জ্ঞান থাকে না, এত খেতে ভালোবাসে, কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাস, ফেল বলছি ও সব ফেল, বলে ফেলতিকে বকা দিচ্ছে, বলছে কোথায় শাক কোথায় বেগুন এসব কুড়িয়ে কাড়িয়ে নিয়ে আসছে। আরেকজন বলতে সহায়রীকে বলছে, কি বলছে, আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাস, এটা সহায় করে বলছেন, বলে খেন্তিকে বলছেন ফেল ওগুলো ফেল বলছি। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত,
বলে মা রেগে গিয়ে রাধিকে বলছে, যা এই পুঁই শাকগুলো বের করে মানে তুলে নিয়ে একদম পুরো পুকুরের ধারে ফেলে দিয়ে আয়। মায়ের বকায় খেন্তির হাত থেকে পুঁই শাকগুলো হাতটা আলগা করে দিয়েছে, পুঁই শাকগুলো পড়ে গেছে, ইসে বলছে ওগুলোকে ফেলে দিয়ে আয় পুকুরের ধারে। অন্নপূর্ণা রাধিকে বলছে, রাধি হচ্ছে আরেক মেয়ে। আচ্ছা, বোঝা মাটিতে পড়িয়া গিয়াছে, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরি ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। ঠিক আছে, কি বলছে, ছোট মেয়ে কথা মতো কলের পুতুলের মতো, মা যেরকম কথা বলেছে সেই মতনই কাজ করছে, হচ্ছে ওইগুলো সব কুড়িয়ে কাড়িয়ে নিয়ে চলছে পুকুরের ধারে ফেলে দেবে। তার মধ্যে ও অতগুলো পুঁই শাক তো একবারে ধরতে পারে না, কিছু ডাঁট এদিক ওদিক পড়ে গেছে। ঠিক আছে, আর সহায়হরি ছেলেমেয়েরা খুব মানে মাকে প্রচণ্ড ভয় করত। সহায়হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। মানে সহায়হরি ওর স্ত্রীকে ম্যানেজ করার চেষ্টা করছে, বলছে ছেলে মানুষ নিয়ে এসছে পুঁই শাক খাবে বলে। ততক্ষণে রাধি কী করছিল, পুঁই শাকগুলো ফেলবে বলে নিয়ে যাচ্ছিল। বাবা যখন দেখছে মাকে ম্যানেজ করার চেষ্টা করছে, তখন রাধি ওখানে দাঁড়িয়ে গেল, গিয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাইয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? নোলা হচ্ছে গিয়ে, নোলা কথার অর্থ হচ্ছে লোভ। বলছে না না, খেতে হবে না, মেয়ে মানুষের আবার অত লোভ কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে। বলছে এক পাড়া থেকে আরেক পাড়ায় পাকা পুঁই শাক ভিক্ষে করে নিয়ে আসবে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়। বলছে যা যাগুলো বনের মধ্যে দূর করে ফেলে দিয়ে আয়। সহায়হরির বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন, তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। সহায়হরি খেন্তির মুখের দিকে চাকিয়ে দেখল যে তার চোখগুলো জলে ভরে গেছে। কেন জলে ভরে গেছে? সে কষ্ট করে পুঁই শাকটা নিয়ে এলো আর মায়ের ভাবে ফেলে দিচ্ছে, তাই কষ্ট পেয়েছে সে। তাই তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। মানে সহায়হরি যথেষ্টই স্ত্রীকে মেনে চলে, মানে মেয়ের যতই কষ্ট হলোক তবুও স্ত্রীকে দুপুরবেলা চটাতে সে রাজি হলো না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। ঠিক আছে, তিনি খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে গেলেন। বসিয়া রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছে, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। মানে এখানে মেয়েকে বকা দিয়েছে, শুধু খাওয়া নিয়ে বকা দিয়েছে। তারপরে যখন রান্না করছে তখন অন্নপূর্ণার কষ্ট হচ্ছে, মেয়েটা খাবে বলে নিয়ে এলো, এগুলোকে ফেলে দিতে বললাম, কষ্ট হচ্ছে। এর আগের বছর অরন্ধনের দিন, পূর্বদিন, মানে অরন্ধন বলছে এক ধরনের মানে পুজো হয়, রান্না পুজো টাইপের কিছু হয়, ওরকম পুজোর দিন কি হয়েছে, এর আগের বছর পুঁই শাক যখন রান্না করেছিল, ঠিক আছে, বাড়িতে যখন পুঁই শাক রান্না হয়েছিল, খেন্তি এত পুঁই শাক খেতে ভালোবাসে, এর আগের বছর বলেছিল, মা অর্ধেক আমি খাবো আর বাকি অর্ধেক তোমরা সবাই খাবে। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজেই গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়িয়া লইয়া আসিলেন। অর্থাৎ অন্নপূর্ণা যখন দেখলো বাড়িতে যখন কেউ নেই, তখন লুকিয়ে লুকিয়ে মানে যে ডাঁটাগুলো পড়েছিল খিড়কির উঠোনে বা খিড়কির দোরের সামনে যে ডাঁটাগুলো পড়েছিল পুঁই শাকের, সেগুলো কুড়িয়ে নিয়ে এলো। কোন ডাঁটাগুলো পড়েছিল? ওই যে খেন্তি পুঁই শাক নিয়ে এসেছিল, অন্নপূর্ণার কথা মতো পুঁই শাক ফেলে দিতে হয়েছিল, রাধি সেগুলোকে তুলে নিয়ে ফেলতে যাচ্ছিল, রাধির হাত থেকে টুকটাক ডাঁটা এদিক ওদিক পড়ে গেছিলো, সেগুলোকে অন্নপূর্ণা চুপিসারে তুলে নিয়ে এসছে যখন বাড়িতে কেউ ছিল না। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাইগাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। তখন অন্নপূর্ণা চুপি চুপি
কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তির পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল। দুপুরবেলা যখন অন্নপূর্ণা খেতে দিচ্ছে তখন খেন্তির পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে চিংড়ি মাছ দিয়ে খেন্তি চোখ আনন্দপূর্ণ হয়ে উঠল। বড় বড় ডাগর ডাগর চোখে মার দিকে ভয়ে ভয়ে তাকালো। দুই একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিল উক্ত পুঁই শাকের একটুকুও তার পাতে পড়িয়া নাই। অন্নপূর্ণা খেতে দিয়ে এদিক ওদিক গেছিল, এসে দেখলো খেন্তির পাত পুরো পরিষ্কার হয়ে গেছে। যেটুকু তরকারি দিয়েছিল সব খেয়ে নিয়েছে পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। যখন অন্নপূর্ণা বলছে, কিরে খেন্তি, আর একটু পুঁই শাক দেবো? খেন্তি মাথা নেড়ে বলল, আনন্দের সাথে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আর একটু খাবো। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিয়া গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিল। খেন্তিকে খাবার খাওয়ানোর সময় অন্নপূর্ণার চোখে জল চলে এলো। মেয়েটি কি অস্বাভাবিকভাবে খেতে ভালোবাসে এবং অন্নপূর্ণার চোখে জল আসলো। এই জল আসারও একটা কিন্তু কারণ আছে এবং খেন্তি যাতে সেই চোখের জলটা দেখতে না পায় এবং সেই জন্য অন্নপূর্ণা মুখ উঁচু করে উপর থেকে কি চালের বাতায় গোজা ডালা থেকে কী করছে, লঙ্কা পাড়ছে। এখানে জল আসার কারণটা কি? অন্নপূর্ণা দেখছে তার এই মেয়েটি খেতে কত ভালোবাসে, কত সুন্দর খায়, খেতে ভালোবাসে, যতটা দেয় তারপরেও চেয়ে চেয়ে খায়, খেতেই শুধু ভালোবাসে। অন্নপূর্ণা দেখলো, শত হলেও মা তো, মেয়ে খাচ্ছে, এই জিনিসটা দেখে তার চোখে জল আসছে। এই কারণেই সারা জীবন ও এরমভাবেই খেতে পারবে তো? ও সারা জীবন তো অন্নপূর্ণার কাছে খেন্তি থাকবে না, বিয়ে হবে, কোথাও যাবে, কোনো বাড়িতে যাবে, যে বাড়িতে যাবে সেই বাড়িতে খেন্তি এরমভাবে খেতে পারবে তো সারাটা জীবন? এইটা চিন্তা করেই তার মায়ের চোখে কিন্তু জল আসে। ঠিক আছে। কালীমায়ের চণ্ডীমণ্ডপ সেদিন বৈকালবেলা সয়াহরি ডাক পড়িল। কি হলো? কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিনকে বিকেলবেলায় সয়াহরি ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, কালীময় সয়াহরিকে ডেকেছিল চণ্ডীমণ্ডপে। ঠিক আছে, চণ্ডীমণ্ডপে কালীময় সয়াহরিকে ডেকেছিল। সেদিনকে সয়াহরি যখন চণ্ডীমণ্ডপে গেল তখন সয়াহরির সামনে কালীময় কিছু ভূমিকা করল এবং ভূমিকা করে উত্তেজিত স্বরে কী বলল, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব হইলে পাত্র দেব না করে কি কাণ্ডই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেওয়া তবে রক্ষা। তার কি স্বভাব! রাম বলো, 6-7 পুরুষের ভঙ্গ 50 গিয়ে ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিল, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছর, মানে এখানে কিন্তু একটা কথা বলছে। কি বলছে? সহায়রীকে কালীময় ডেকে এই কথাটাই বলছে যে এই ধরো কেষ্ট মুখুজ্জের স্বভাব, এর কাছে পাত্রে বিয়ে দেবো না, ওই পাত্রের সাথে বিয়ে দেবো না, সাথে শেষ পর্যন্ত এরকম এর সাথে দেবো না, ওর সাথে দেবো না, লাস্টে কী করলো? হরির ছেলেটাকে ধরে মেয়েকে কোনো রকমভাবে বিয়ে দিল। হরির ছেলে একদমই ভালো না, হ্যাঁ, মানে একদমই খারাপ টাইপের ছেলে। হ্যাঁ, এরকম লাস্টে বিয়েটা তো আর ভালো মতো হলো না, সেটাই বোঝাতে চাইছে। তাই তার সমাজে সেসব শাসনের কি দিন আছে আজ? বলছে দিন দিন চলে যাচ্ছে, বেশি দূরই বা যাবো কেন? এই ধরো না, তোমার মেয়ের কথাই বলে সহায়রীকে বলছে। এই তো তোমার মেয়ে 13 বছরের বলে কথাটা কিন্তু কমপ্লিট করলো না। সহায়রী বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13, কারণ ওরা বাইরে খেন্তির বয়স কম করে বলে রেখেছে। বলছে এই শ্রাবণে 13 হবে, এরকম আর কি। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক চাই, 16ই হোক চাই, 50ই হোক,
তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো এরকম উচ্চগুচ্ছ করা মেয়ে। কি কথাটা বলছে? আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়া তা, 7 পাকের যা বাকি এই তো। বলছে তোমার মেয়ের বয়স 13 হোক আর কি 16 হোক, সেটা আমার জেনে লাভ নেই। সে কালীময় বলছে সহায়রীকে, তোমার মেয়ের বয়স 13 হোক কি 16 হোক সেটা তো আমার জেনে লাভ নেই। তোমার মেয়ের বয়স যাই হোক সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার মেয়ের কিছুদিন আগে আশীর্বাদ হলো কিন্তু বিয়ে হলো না। তার মানে তোমার মেয়ে হচ্ছে গিয়ে উচ্চগুচ্ছ করা মেয়ে, মানে উৎসর্গ করা মেয়ে কাউকে। হ্যাঁ, শুধু 7 পাক ঘোরাটাই বাকি ছিল। আশীর্বাদ হওয়া আর বিয়ে হওয়াই তা একই ব্যাপার। আশীর্বাদ, শুধু 7 পাক ঘোরাটাই বাকি ছিল, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। ঠান্ডা মাথায় কিন্তু এখানে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে সমাজে বসে তুমি যে এই কাজগুলো করবে আর আমরা যে চুপচাপ বসে থাকবো, এটা কিন্তু ভেবো না। সমাজে বামুনদের যদি জাত মারার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তুর না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট নাই বা হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম, এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? কি বলছে? তুমি তোমার প্রচণ্ড নাক, কি বলছে কালীময় বলছে সহায়রীকে, কি বলছে তোমার প্রচণ্ড নাক, এর পাত্রের সাথে বিয়ে দেবো না, ও পাত্রের সাথে বিয়ে দেবো না, এই গরিব, এরকম করলে কিন্তু কখনো চলে না। তোমার জন্য তুমি তো বিয়েতে ভালো পণটানও দিতে পারবে না, তাই তোমার জন্য আমি একটা ছেলে দেখে দিলাম, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। ও লেখাপড়া নয় নাই জানলো, জজ ম্যাজিস্ট্রেট নয় নাই হলো, দিব্যি বাড়ি ছিল, বাগান ছিল, পুকুর শুনলাম, এবার নাকি কয়েকটা আমন গাছের চাষও করছে। ঠিক আছে, রাজার হাল, 2 ভাইতে ভালো চলে যেত। ইতিহাসটা হইতেছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়েরই ঠিক করিয়া দেন। এখানে কি বলছে, ওই যে খেন্তির যে বিয়ে ঠিক হয়ে আশীর্বাদ হয়ে ভেঙে গেছিল, সেই বিয়ের জন্য যে পাত্র, এই পাত্রকে ঠিক করেছিল কালীময় ঠিক করে দিয়েছিল। ঠিক আছে, মজুমদার মশাই পাত্রটি কিন্তু হ্যাঁ, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে, মণিগায়ের উক্ত মজুমদার মশাইয়ের পুত্রটি, মানে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তো বিয়ে ঠিক হয়েছিল, সেই শ্রীমন্ত মজুমদারের পুত্রটিকে কালীময় এই পাত্রটা করেছিল, মানে এই সম্বন্ধটা কালীময় ঠিক করে দিয়েছিল। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশায়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেউ বলেন যে কালীময়েরও একটা উদ্দেশ্য ছিল, সহায়রীর মেয়ের সাথে মজুমদার মশায়ের ছেলের বিয়ে দেওয়ার। কেন ঠিক করেছিল? এতে কালীময়ের উদ্দেশ্যটা কি? কালীময়ের উদ্দেশ্যটা এটাই যে কালীময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধারেন, মানে অনেক টাকা ধার করেছিল মজুমদার মশাইয়ের কাছ থেকে, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি। কালীময়ের অনেক সুদ হয়ে গেছে, মজুমদার মশাইকে অনেক টাকা সুদ দিতে হবে, প্লাস আসল দিতে হবে, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব সে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তিও আছে বলিয়া মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিলেন। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায়রী সে সম্বন্ধ ভাঙিয়া দেন। এবারে বলি যে এই যে বিয়ের সম্বন্ধটা কালীময় করেছিল সহায়রীর মেয়ে অর্থাৎ খেন্তির সাথে
মানে মজুমদার মশাইয়ের ছেলের বিয়ে দেওয়ার সম্বন্ধটা কালিময় করেছিল, এটা নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে। অনেকেও ভাবেন যে মজুমদার মশাইয়ের কাছে সহায় হরি, এই মজুমদার মশাইয়ের কাছে কালিময় অনেক টাকা ধারিত, মানে তার সুদও দিতে হবে। কালিময়কে অনেক টাকা মজুমদার মশাইকে শোধ করতে হবে আসল, তার সাথে অনেক দিনের সুদও শোধ করতে হবে। এইটা যাতে শোধ করতে না হয় তাই কালিময় একটা ভালো মেয়ে অর্থাৎ খেন্তির সাথে, সহায়হরির মেয়ে অর্থাৎ খেন্তির সাথে এই মজুমদার মশাইয়ের ছেলের বিয়েটা ঠিক করে দিয়েছিল। কালিময় ভেবেছিল হয়তো এটা করলে তাকে সুদ শোধ করতে হবে না, এটা অনেকের ধারণা। কিন্তু বিয়ের সম্বন্ধ ঠিক হলো, আশীর্বাদও হলো। তারপরে সহায়হরি খবর পেয়েছে যে এই যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, এই ছেলেটির চরিত্রগত একটা দোষ আছে। কি, এই ছেলেটি কোনো মানে কি বলছে, বধূর সাথে আত্মীয় স্বজনের হাতে মানে কোনো একটা মেয়েলি কেসে জড়িয়ে পড়েছে, বা কোনো গ্রামের কোনো বধূর সাথে কোনো খারাপ কাজ করেছে বা কিছু করেছে, যার জন্য ছেলেটি মার খেয়েছে। মার খেয়ে দীর্ঘদিন নাকি বাড়িতে শয্যাগত ছিল। ঠিক আছে, এরকম চরিত্র দুষ্ট ছেলের সাথে মানে সহায়হরি তার নিজের মেয়ের বিয়ে জেনে শুনে দেবে না বলেই এই বিয়েটা ভেঙে দিয়েছিল সহায়হরি। বোঝা গেছে? 2 দিন পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। অর্থাৎ একদিন মানে 2 দিন পরের কথা, সকালবেলা বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু রোদ আসছে সেখানে বসে সহায়হরি রৌদ্রের মধ্যে বসে আপন মনে তামাক টানছে। এমন সময় বড় মেয়ে মানে খেন্তি এসে সহায়হরিকে বলছে, বাবা যাবে না, চুপি চুপি এসে বলছে, বাবা যাবে না, মা যে ঘাটে গেল। অর্থাৎ সহায়হরি এবং খেন্তি এমন একটা জায়গায় যাবে যেটা তার মা যাতে জানতে না পারে, তাই চুপি চুপি এসে বলছে, এবং মা যখন বাড়িতে নেই তখনই বলছে। সহায়হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাইয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন, এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাতে দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপর পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। শীত দেওয়া মানে আগেকার দিনে গ্রাম বাংলায় মাটি খুঁড়ে মাটির তলা দিয়ে ঘরের ভেতরে ঢোকা হতো, একে বলা হতো শীত কাটা। ঠিক আছে, এখানে কি, যখন সে অন্নপূর্ণা ঘাটে গেছে, বাড়িতে কেউ নেই, সহায়হরি তখন কি বলল, খেন্তিকে যা তুই শাবলটা নিয়ে আয়। তাড়াতাড়ি উঠে জোরে জোরে তামাকটা শেষ করে তাড়াতাড়ি উঠে, এবং খেন্তি যখন শাবলটা নিয়ে এলো, ওরা দুজনে মিলে তাড়াতাড়ি করে মানে খিড়কির দরজা দিয়ে একবার ভালো করে চেয়ে দেখে নিরীক্ষণ করে ওদিক দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ওরা এমনভাবে যাচ্ছে যেটা দেখে মনে হলো যে ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল যে কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে যাচ্ছে। অর্থাৎ এই তাদের যাওয়াটাকে লেখক শীত মানে চুরি করতে যাওয়ার সময় লোকে যেভাবে যায় ঠিক ওভাবেই মানে ওর সঙ্গেই তুলনা করেছে আর কি। ঠিক আছে, শীত দেবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় টানিয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিলেন, মনে রাখবে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি, দুর্গা, মনে রাখবে। আসিয়া বলিল, খুড়িমা। মা বলে দিলেও খুড়িমাকে গিয়ে বল, মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। অর্থাৎ অন্নপূর্ণা স্নান সেরে এসে যখন কাপড় ছেড়ে উনুন ধরানোর জোগাড় করছে, এমন সময় পাশের মুখুজ্জে বাড়ির কে দুর্গা, ছোট খুড়ি, মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে দুর্গা এসে অন্নপূর্ণাকে কি বলছে, খুড়িমা বলে সম্বোধন করছে, মানে কাকিমা, আমার মা বলছে যে পুজোর জিনিস ছোবে না। ঠিক আছে, অর্থাৎ তার মার একটা সমস্যা হয়েছে যে সেই সময় কদিন সে পুজোর জিনিসে হাত দেবে না, পুজোর জিনিস ছোবে না। তাই অন্নপূর্ণাকে বলছে তুমি একটু নবান্নটা মেখে, নবান্ন হচ্ছে গিয়ে
মানে শীতকালে অঘ্রাণ মাসে নতুন ধানের আগমনে বাংলার ঘরে ঘরে নবান্ন হয়, এবং নবান্ন হচ্ছে গিয়ে মানে চাল টাল দিয়ে মাখা হয় একটা, মানে ওকে বলে নবান্ন, গ্রাম বাংলায় হয়। বলছে নবান্নটা মেখে আর ইতু পুজো হয়, ঠিক আছে, ইতু একটা উৎসবের পুজো, সেই ইতুর ঘটগুলো একটু সাজিয়ে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ওপাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া ভাটবন, রাংচিলতা, বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছিল। অর্থাৎ বিভূতিভূষণের লেখায় আমরা সবসময় সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতিকে দেখতে পাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জীর্ণতা, রুক্ষতার কাল, শীতকাল, সেই শীতকালের মধ্যেও প্রকৃতির মধ্যে একটা মানে শ্যাওড়া, বনভাট, রংচিলতা, বনচালতা ইত্যাদি গাছে, ঠিক আছে, লতা পাতার একটা গন্ধ বেরোচ্ছে যখন পথ দিয়ে অন্নপূর্ণা যাচ্ছে ঠিক সে সময়। এবং লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। অর্থাৎ ওই যে কেমন পাখিটা, দুর্গা, খুড়িমা খুড়িমা বলে দুর্গা অন্নপূর্ণাকে ওই লেজ ছোলা হলুদ পাখিটাকে দেখালো, একটা সুন্দর পাখি যে আমড়া গাছের এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছিল, ঠিক আছে। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল না। বাড়ি ফিরিয়া দেখিল খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া বলিলেন, এখন নাইতে যাসনি যে, কোথায় ছিলি এতক্ষণ? অর্থাৎ অন্নপূর্ণা যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এপার মুখুজ্জে বাড়িতে, ঠিক সেই সময় অন্নপূর্ণা বনের মধ্যে খপ খপ একটা শব্দ শুনেছে। অন্নপূর্ণার কিছু একটা সন্দেহ হয়েছিল, অন্নপূর্ণা সেখানে দাঁড়িয়েছিল, তখন শব্দটা থেমে গেছিল। আবার যখন কিছুটা দূর গেছে তখন আবার শব্দটা শুরু হয়ে গেল। এটা শুনেছে অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ির কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরল, বাড়ি ফিরে এসে দেখছে যে দাওয়ায় বসে খেন্তি তখনও পর্যন্ত মানে তেলের বাটি সম্মুখে নিয়ে খোপা খুলছে। অন্নপূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলে, এখনও নাইতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? বলে, এখনও চান করিসনি? কোথায় ছিলি? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা, এক্ষুনি যাবো আর আসবো। কোথায় ছিলি এতক্ষণ, এই উত্তরটা কিন্তু খেন্তি দিল না, বলে, এই তো মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন, এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেদিকে চাইয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার মশাই চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং, বলে কথাটা কিন্তু শেষ হয়নি। অর্থাৎ খেন্তি স্নান করতে চলে গেল, সেই সময় কি সহায়হরি খানিকক্ষণ পরে কাঁধে করে একটা মেটে আলু নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, এবং অন্নপূর্ণা যেমনি তার দিকে তাকিয়েছে, অন্নপূর্ণার সামনাসামনি হয়েছে, এবং কৈফিয়ত দেওয়ার আগেই সে বলে উঠেছে, সহায়হরি কি বলছে, যে ও পাড়ার মশাই চৌকিদার রোজই বলে যে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে আসতে পায়ের ধুলো পড়তো, আজকাল তোমরা কেউ আসো না, তাই বেড়ার ধারে গায়ে একটা মেটে আলু আছে, এটাই ওই বাবা ঠাকুর বরং, বলে কথাটা তখনও শেষ করতে পারল না সহায়হরি। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি? স্ট্রেট কোশ্চেন, একদম পুরো। অন্নপূর্ণা
তার স্বামীকে করছে। কি বলল? বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সয়াহরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না। এই তো আমি সয়াহরির ভাব দেখিয়া সয়াহরি ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছে। অর্থাৎ অন্নপূর্ণার কথা শুনে সয়াহরি যে ভাব দেখালো, দেখে মনে হলো যেন এইমাত্র সে আকাশ থেকে পড়ছে। ঠিক আছে। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিকক্ষণ দূরে গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকাল নেই, পরকাল নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? এখানে একটা সর্বজয়া বলছি, অন্নপূর্ণা একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলছেন। কি বলছেন? যে আমি সব জানি। আমি যখন মুখুজ্জে বাড়ি যাচ্ছিলাম তখনই আমি শুনতে পেয়েছি বরজপোতার বনের মধ্যে একটা খপ খপ শব্দ। সেটা আমি বুঝতেই পেরেছি। তোমার চুরি করতে হয়, তুমি চুরি করো, তোমার ডাকাতি করতে হয়, তুমি ডাকাতি করো, তোমার ইহকাল নেই, পরকাল নেই, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, কিন্তু মেয়েটাকে তুমি এর মধ্যে টেনে নিচ্ছ কেন? হ্যাঁ, মেয়েটাকে আবার এর মধ্যে টেনে নিয়ে ওর মাথাটা খাচ্ছ কেন? কিসের জন্য বলতে পারবে? অর্থাৎ এখানে অন্নপূর্ণা একটা প্রশ্ন করলো, মহাত্মক কথা বলল। সয়াহরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিতি থাকিবার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলোর মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। অর্থাৎ সয়াহরি অনেক ভূমিকা করে বোঝানোর চেষ্টা করলো যে আমি ওখানে ছিলাম না, তুমি ভুল বলছো, কিন্তু ওর যুক্তির মধ্যে কোনো যুক্তিযুক্ত কথা ছিল না। 8 ঘন্টা পর খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে তাই চাইয়া নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। 8 ঘন্টা পর খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকে যখন দেখলো যেখানে মেটে আলুটা রাখা রয়েছে উঠানে, ওদিকে তাকিয়ে খেন্তি তাড়াতাড়ি করে উঠানে আলনার মধ্যে কী করছে, কাপড় মেলছে। অন্নপূর্ণা ডাকিল, খেন্তি এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তি মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? একদম স্ট্রেট কাট জিজ্ঞেস করছে অন্নপূর্ণা খেন্তিকে, বলছে এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাইয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখের বাঁশঝাড়ের মাথার ওদিকেও চাইয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, মুখ দিয়া কথা বাহির হইল না। ঠিক আছে। অর্থাৎ মার কথায় খেন্তি কী উত্তর দেবে? একবার মেটে আলুটার দিকে তাকাচ্ছে, একবার বাঁশবনের দিকে তাকাচ্ছে। ঠিক আছে, এরকম আর কি, কিছু কি বলবে বুঝতে পারছে না। অন্নপূর্ণা কড়া সুরে বলিল, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাইয়া উত্তর দিল হ্যাঁ। অর্থাৎ শেষ পর্যন্ত খেন্তি বলে, হ্যাঁ, এটা আমি নিয়ে এসেছি। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব। বরজপোতার বনে গিয়ে মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই একগলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুমি? যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? তোমার জোটে না, হ্যাঁ, আমার জোটে খাবো, না জোটে খাবো না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি করবো কি মা? অর্থাৎ এখানে অন্নপূর্ণা কিন্তু মারাত্মক পরিমাণে খেন্তির ওপরে রেগে উঠেছে। কি বলছে? যে তুমি একটা সমর্থ মেয়ে, তোমার বিয়ের বয়স হয়েছে,
তুমি একটা বনের মধ্যে গিয়ে মেটে আলু তুললে সেখানে বাঘ ফাঘ থাকে। এছাড়াও যদি তোমাকে চৌকিদার ধরিয়ে দিত গোসাইরা সেখানকার এসে, তখন তুমি কি করতে? হ্যাঁ, ওখানে তোমার কোন শ্বশুর এসে তখন তোমাকে বাঁচাতো? হ্যাঁ, আমার খাবার জুটলে আমি খাবো, না জুটলে আমি খাবো না, তাই বলে আমি চুরি করব? এই মেয়ে নিয়ে আমি কি করব মা ভগবানকে? অন্নপূর্ণা জিজ্ঞেস করছে। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলা মাটি মাখা হাতে খেন্তির মা আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিল ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তির ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি আওলাত করিবার আয়োজন করিয়াছে এবং ভবিষ্য সম্ভাব্য নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার আসামির মতন ঊর্ধ্বমুখ একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ে মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিয়াছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অর্থাৎ অন্নপূর্ণাকে ডাকলো খেন্তি, মা এদিকে আসো। গিয়ে দেখলো ওখানে কতগুলো পাথরকুচি কণ্টিকাকির জঙ্গল হয়েছে এবং সেখানে খেন্তি তার ছোট বোনকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে একখানা সুন্দর করে রোগা শুষ্ক একটা পুঁই গাছের চারা পুঁতেছে। ঠিক আছে, একবারই পুঁই গাছের চারা ফুটেছে, তার মধ্যে এখনও ফল ধরেনি, সে চারা এখনও বড় হয়নি। ঠিক আছে, সে এখনও পুঁতেছে, দিনের আলোয় এখনও বাহির হয়নি সেটা। অন্নপূর্ণা হাসিয়া বলিল, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো? অর্থাৎ অন্নপূর্ণা বলছে এখন কেউ পুঁই গাছের চারা পোঁতে? পুঁই গাছের চারা তো মরে যাবে, বর্ষাকালে পুঁততে লাগে। খেন্তি তখন বলছে, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিল, দেখো, হয়তো বেঁচেও যেতে পারে। আজকালকার রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠিয়া সহায়রী দেখিল তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদে উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়াইয়া আছে। অর্থাৎ অন্নপূর্ণা পরের দিন সকালের কথা বলছে। অন্নপূর্ণা পরের দিন অন্নপূর্ণা বলছে যে বেঁচেও যেতে পারে পুঁই গাছটা, রাত্রিবেলা তো খুব শিশির হয় এবং এখন খুব শীত পড়েছে। ঠিক আছে, সকালবেলা উঠে সহায়রী দেখল যে তার 2 ছোট মেয়ে গায়ে গরম জামা গায়ে দিয়ে রোদ উঠবার প্রত্যাশায় কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল। সহায়রী বলিল, হ্যাঁ মা খেন্তি, তার সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো? হ্যাঁ মা, হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি রে? সহায়রী বাইর হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করিয়া চায়েন নাই। খেন্তির মুখ এমন সুস্থি হইয়া উঠিয়াছে। অর্থাৎ এখানে সহায়রী আমরা কি দেখতে পাচ্ছি যে সহায়রী সকালবেলা দেখছে যে খেন্তি গোবর কুড়িয়ে নিয়ে এসছে, গায়ে গরম জামা দেয়নি, তাই সহায়রী মেয়েকে বললো যে গরম জামাটা দিয়ে দিতে। ঠিক আছে, গরম জামা নালে অসুখ বিসুখ হতে পারে, এবং খেন্তিও বাবার কথা মতো সেটা রাজি হলো। এবং তখন সহায়রী যখন বেরিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে আমি আমার মেয়ের মুখের দিকে কতদিন পর ঠিকমতো তাকালাম, মেয়ের মুখটা কি সুন্দর হয়ে উঠেছে। জামার ইতিহাস নিম্নরূপ। বহু বৎসর অতীত হইল। হরিপুরে রাসের মেলা হইতে সহায়রী কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছে। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়রী রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। এই লাইনটা আন্ডারলাইন করো। খেন্তির নিজস্ব ভাঙা
টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে খেন্তির একখানাই মাত্র গরম জামা, এবং অনেক বছর আগে একটা হরিপুরে রাসের মেলা থেকে সেইটা কিনে দিয়েছিল সহায়হরি তাকে 2.5 টাকা মূল্য দিয়ে, কিন্তু এটা ছাড়া তার আর কোনো জামা নেই। এটাই অনেকবার ছিঁড়েছে, ওটাকে অনেকবার সেলাই করা হয়েছে, মানে রিপু করা হয়েছে। এবং এবং কি বলছে, গত বছর হইতে মানে আগের বছর হতে খেন্তির স্বাস্থ্যের একটু উন্নতি হওয়ার জন্য সেই জামাটা তার গায়ে এখন আর হয় না। সংসারের এই খোঁজ কিন্তু সহায়হরি রাখে না। এটা খেন্তির কিন্তু জানা ছিল, এবং খেন্তির মানে টিনের তোরঙ্গের মধ্যেই এটা কিন্তু থাকতো। পৌষ সংক্রান্তি সকালবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল, খেন্তি কুড়ুনির নিচে একটা কলা পাতা পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে যেখানে বসে বনে বাজারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। অর্থাৎ অন্নপূর্ণা নিজেই সমস্ত কাজ করে। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হয় বাড়িতে, প্রত্যেক বাঙালির বাড়িতেই কিন্তু পৌষ সংক্রান্তির দিন পিঠে পুলি হয়। ওদের বাড়িতেও পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হচ্ছে, এবং ওখানে অন্নপূর্ণা যে এগুলো বানাবে, এগুলো বানানোর জন্য অন্নপূর্ণা কিন্তু খেন্তির সাহায্য নিতে চায়নি, কারণ খেন্তি এখানে ওখানে ঘুরে বেড়ায়, বনে বাজারে ঘুরে বেড়ায়, ঠিক আছে। তাই ওর কাপড় চোপড় ঠিকমতো সূচি বা স্বাস্থ্যসম্মত সূচি নয় তার কাপড় চোপড়। তাই প্রথমে অন্নপূর্ণা খেন্তির সাহায্য নিতে চায়নি। পরে খেন্তি যখন তার মাকে খুব করে ধরেছে, আমিও তোমার সাথে একটু কাজ করবো এরকম বলে, তখন অন্নপূর্ণা ওকে একটু ধুইয়ে টুইয়ে কাপড়, শুষ্ক কাপড় পরিয়ে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছে, মানে কাজ করার জন্য তাকে নিযুক্ত করেছে। ময়দাগোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টির দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেইটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে এদিকে চাইতেছিল। এ সময় খাইতে চাওয়া মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রইল। অন্নপূর্ণা বলিল, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপরের মালাখানা, যাহাতে ফুটা নাই, সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়াই গোলা ঢালিয়া দিলেন। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে পিঠেটা যে গোলা হয়েছে, মিষ্টি দিয়ে পিঠেটা যে গোলা হয়েছে, গোলার পরেই রাধি বা ছোট মেয়ে ওরা কি করেছে, মেজ মেয়ে পুটি, রাধি ছোট মেয়ে ওরা কি করেছে, হাত পেতে মায়ের কাছ থেকে একটুখানি গোলা নিয়েছে, চেয়ে খাবে বলে। খেন্তিও খেতে ভালোবাসে, এটা ওর মা জানে। খেন্তি মাকে সাহস করে বলতে পারছে না, কারণ সে মায়ের সাথে কাজ করছে। তাই খেন্তির মা বুঝতে পেরে খেন্তিকে বলছে, নারকেলের মালাটা দিয়ে তোর জন্য আমি একটু তুলে রাখি। এবং খেন্তি এমন একটা নারকেলের মালা দিচ্ছে, দেখবে নারকেলের মালার পেছনে অনেক সময় ফুটো ফুটো থাকে, খেন্তি এমন একটা মালা দিচ্ছে যে মালাটার মধ্যে কোনো ফুটো নেই, এবং যাতে তার মা তুলে রাখলে সেটা পড়ে না যায়, ওরকম একটা মালা মাকে এগিয়ে দিচ্ছে। এবং মা জানে খেন্তি খেতে ভালোবাসে, তাই মা কিন্তু একটু বেশি করেই খেন্তির জন্য তুলে রাখছে, ঠিক আছে। আচ্ছা, মেজ মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে বলতে অনেক রকম পিঠে হবে ওদের বাড়িতে, ঠিক আছে। মেজ মেয়ে কী বলে, জেঠিমা অনেক দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, মানে ওদের বাড়িতে অনেক রকম পিঠে হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। তাহলে মেজ খুড়িরা কাকে কাকে নিমন্ত্রণ করেছিল ওবেলায় মনে রাখবে যে
ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল কাকে? সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনু কাকা বাবাকে, তিনুর বাবাকে। ওকে, ঠিক আছে। ওবেলা তো পায়েস, ঝোলা পুলি, মগ তক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিল। খেন্তি বলিল, খেদির ওসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? যেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিয়ে ছাই খেতে হয়। অর্থাৎ এখানে মানে মানে কি বলবো, অন্নপূর্ণার যে আর দুটো মেয়ে আছে তারা কি জিজ্ঞেস করছে, বলছে কি পাটিসাপটার মধ্যে ক্ষীর দিলে একটু ভালো হয় না? মানে অন্নপূর্ণা তো ক্ষীর দিয়ে করে না, ওরা তো দরিদ্র না, এবং মানে খাওয়া পড়াও কিন্তু ওদের খুব ভালো মন্দ যে একটা সেটা নয়, তাই ওরা কোনো রকমে করে। এবারে যখন এটা বলছে ক্ষীর দিলে কেমন হয়, অন্নপূর্ণা একটা বেগুনের বোটার মধ্যে তেল লাগিয়ে এই তেল মাখাতে মাখাতে কি উত্তর দেবে সেটা খুঁজছে। সেই জায়গা থেকে কিন্তু খেন্তি এসে মায়ের সাপোর্ট নিয়ে বলেছে, কিন্তু ক্ষীর দিলেই কি মানে পাটিসাপটা ভালো হয়? আমি ওদের বাড়িতে এদিকে জামাই এসেছিলো, সেদিনকে ওদের বাড়িতে গিয়েছিলাম, খুড়িমা আমাকে দুখানা পাটিসাপটা খেতে দিয়েছিল, কিরকম একটা ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায় কি? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়, এরকম একটা বলছে। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলল, নে, কিন্তু এখানে বসে খাস নেও, মুখ থেকে পড়বে না, কি হবে, যা ওইদিকে যা। অন্নপূর্ণা মানে খেন্তি মায়ের সাথে এই কথা বলে মাকে বলছে, মা একটু নারকেল কোড়া নেব, মানে খাবে ও। অন্নপূর্ণা বলছে, নে, তবে এখানে খাস না, ওদিকে যা, ওদিকে গিয়ে খা, মুখ থেকে পড়লে এটো হয়ে যাবে সব কিছু। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইল, একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের তর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ যে দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। কোন কাজটাতে? খেন্তি খেতে খুব ভালোবাসে, অর্থাৎ খাবার পেলে তার মনটা সত্যি খুব আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। এইখানে সে খুব মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব একে একে টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলা, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণা এই প্রস্তাব যে মনঃপূত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল, ঠিক আছে। এবং মানে অন্নপূর্ণা বলছে যে মানে ওবেলায় ভাত রাখা আছে, জলঢালা ভাত খেতে বলছে খেন্তিকে, এবং খেন্তির এই প্রস্তাবটা ঠিক ভালো লাগলো না, ও পিঠে খাবে এরকম ভাবছে আর কি। পুটি বলিল, মা, বড়দি পিঠে খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। এখানে কিন্তু পুটি একটা কথা বলেছে যে মা, বড়দি পিঠে খেতে ভালোবাসে, পিঠেই খাক বা ভাত থাকুক, আমরা কালকে সকালে খাবো। খান খয়ে খাইবার পরেই মেজো মেয়ে পুটি খাইতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইতেছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল, অর্থাৎ ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, আমি আরও খাবো আর কি। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মার দিকে চাইয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে দাও ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল।
অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাইয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, এমন কর্মে বকো, এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। মানে অন্নপূর্ণা একটা কথা ভাবছে, মানে মেয়েকে খেতে দিয়ে মেয়ে যে এত খেতে ভালোবাসে, অন্নপূর্ণার মনে একটাই জিনিস বারবার খালি নাড়া দিচ্ছে, যেটা হচ্ছে খেন্তি আমার যার ঘরে যাবে তাকে অনেক সুখ দেবে। এই এত ভালো মানুষ, ভালো মেয়ে কোথাও পাবে না। তার কাজকর্মে তাকে বকো, মারো, গাল দাও, টুকটাক শব্দ করো, যাই করো, কখনো কিছু তার মুখ থেকে কখনো কিছু শোনা যায় না, টু শব্দটি কখনো কিছু শোনা যায় না। ওকে ওকে চাই বলো, কোনো কিছুতেই কখনো কিছু আপত্তি করবে না, তবে ও ঠিকমতো খেতে পারবে তো মনের মতো করে। বৈশাখ মাসের প্রথমে সহায়হরি এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। এর পরের ঘটনা আমরা দেখব খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। পরের ঘটনা আমরা এতটাই দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাবো। দেখো মাঝখানে কিন্তু আর কিছু হলো না, ডিরেক্ট একদম খেন্তির বিবাহ গিয়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে খেন্তির বিবাহ কোন মাসে হয়েছিল? বৈশাখ মাসে হয়েছিল। বৈশাখ মাসে প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। 40-এর খুব বেশি অর্থাৎ 40 বছর বয়সে একটা পাত্রের সঙ্গে অর্থাৎ 15-16 বছর বয়সে একটা মেয়ের কিন্তু বিয়ে হলো। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছা ছিল না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, হচ্ছে গিয়ে সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। মানে ছেলেটার একটু টাকা পয়সা আছে, হঠাৎ টাকা পয়সা করেছে অনেক কিছু, এরকম একটা পাত্র পাওয়াও চট করে পাওয়াও যায় না, তাই বিয়েটা হয়ে গেল আর কি। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, মানে অন্নপূর্ণাও লজ্জা পাচ্ছেন জামাইয়ের সামনে আসতে, এরকম আর কি। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিল না। অর্থাৎ এটা একটা স্বাভাবিক জিনিস, মেয়ের বিদায় হবে, বিয়ে হচ্ছে, বিদায় হচ্ছে, এখানে মায়ের একটা কষ্ট হয়, সব জানাই এগুলো আমাদের। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাইয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি সেখানে নত হইয়া আছে। খেন্তির কম দামের বালুচুরি রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে কি ঠিক বুঝিবে? মায়ের মনে একটা চিন্তা, একটা প্রশ্ন জাগে, কারণ মেয়েকে বিদায় দিচ্ছে। কন্যা বিদায় দেওয়ার সময় প্রত্যেকটা মায়ের মনেই কিন্তু নানান রকম চিন্তা হয়, আমার মেয়েটা ভালো থাকবে তো, ভালো খেতে পারবে তো, ভালো কিছুভাবে থাকতে পারবে তো, সবাই ওকে বুঝতে পারবে তো, ঠিক আছে? তাই বলছে খেন্তি কি অপরে ঠিক বুঝবে? যাইবার সময় খেন্তির চোখের জলে ভাসাইতে ভাসাইতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। মানে ও পাড়ার ঠান দিদি মানে প্রতিবেশীরা ছিল, বলে তোর বাবা কেন যাবে তোর বাড়িতে? আগে তোর নাতি হোক, তোর বাবার নাতি হোক, তারপরে তো যাবে। ঠিক আছে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যায়।
ঠিক আছে। অর্থাৎ ও খেন্তি বলছে কেন যাবে না, আমার বাবা নিশ্চয়ই যাবে, কি দেখবো আমি কেমন কেমন করে না গিয়ে থাকতে পারে। ঠিক আছে। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলায় উঠানের মাচায় রৌদ্র দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা, মা বলবো এটা কোথা, ওই কোনটা চিরে একটুখানি। ঠিক আছে। অর্থাৎ এখানে অন্নপূর্ণার ফাল্গুন চৈত্র মাসে বিকেলবেলা উঠোনের মাচায় রোদ থেকে যখন আমসত্ত্ব তুলতো তখন মেয়ের কথা মনে পড়তো। খেন্তি আমসত্ত্ব খেতে কত ভালোবাসতো, এবং মানে খেন্তি যদি থাকতো তাহলে কোথা থেকে ঘুরে এসে এখনই আমাকে বলতো, মা একটা কথা বলবো, ওই কোণা থেকে একটুখানি ছিঁড়ে আমাকে দেবে আমসত্ত্ব। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। আমি প্রথমেই বললাম গল্পের কাহিনী এখন খুব দ্রুত এগোচ্ছে। এখানে দেখো খেন্তির বিয়ে হলো, তার মার একটা ফাল্গুন চৈত্র মাসের খেন্তিকে নিয়ে আমসত্ত্ব খাওয়া নিয়ে একটা স্মৃতিচারণ। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, 1 বছর কাহিনী এগিয়ে গেছে। 1 বছর পরের ঘটনা আমরা দেখছি। 1 বছর পরে কি একটা আষাঢ় মাস এসছে, বর্ষা নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। 1 বছর পরে সহায়রী ঘরের দাওয়ায় বসে প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। কি বলছে? তা সহায়রী তামাক সাজতে সাজতে বলছে, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। এই কথাটার না প্রথমত মানে আমরা কেউ কিছু বুঝলাম না, বুঝতে পারবো একটু পরে কেন এই কথাটা বলছে। ও তুমি ধরেই রাখো দাদা, আমাদের অবস্থার লোকের এর চেয়ে ভালো আর কি জুটবে, কি সম্পর্কে কথাটা বলছে এর পরে আমরা বুঝতে পারবো। বিষ্ণু সরকার তালপাতা চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়া দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটি হয়েছিল কি? অর্থাৎ সহায়হরির মেয়ের কিছু একটা হয়েছিল কি মানে কিছু একটা ঘটনা ঘটে গেছে এখানে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সহায়হরির মেয়ের পরে দেখবে, এরপরেই আমরা ঘটনাটা জানতে পারবো। সহায়হরির মেয়ের সাথে 1 বছরের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে, অর্থাৎ খেন্তির সাথে 1 বছরের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে। এখানে বিষ্ণু সরকার কি বলছে, না যদি আমি যা দেব নগদই দেব, মানে এখানেও একটা বিয়ের পণের টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, যদি আমরা যা দেব নগদই দেবো। বিষ্ণু সরকার বলছে ইসেকে, সহায়রীকে, মানে ওর ব্যাপার, বিষ্ণু সরকার নিজের কোনো একটা ব্যাপারে বলছে যা দেবো আমি নিজের ব্যাপারেই বলছে, আমি নগদই দেবো। তা তোমার মেয়ের হয়েছিল কি, সহায়রীকে প্রশ্ন করছে। তোমার মেয়ের হয়েছিল কি মানে খেন্তির কি হয়েছিল, ঠিক আছে, হয়েছিল কি। সহায়রী হুকাটায় 5-6 টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনিলাম। সহায়রী কি বলছে, হুকায় টান দিয়ে বলছে, মেয়ের বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। পণ প্রথা এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ খেন্তিও কিন্তু এক প্রকার পণ প্রথার শিকার বলেই আমাদের মনে হচ্ছে। কনফার্ম বলে এখানে কিন্তু বিভূতিভূষণ বলে যায়নি, এটা আমাদের মনে হচ্ছে। অর্থাৎ খেন্তির বিয়ের সময় 250 টাকা মতো আন্দাজ পণ বাকি ছিল, সেটা সহায়রী মেটাতে পারেনি, এবং সহায়রী যতবার খেন্তিকে আনতে চেয়েছে শ্বশুরবাড়ি থেকে, খেন্তিকে আসতে দেওয়া হয়নি। কি বলেছে, 250 টাকা বাকি আছে, সেই 250 টাকা পণ শোধ করে মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলেছে। তার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি খেন্তির বসন্ত হয়েছে, বোধহয় খেন্তি আর বেঁচে নেই। নিয়ে যাও, একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করে 30 টাকার কমে হবে না, ভেবে দেখলাম কি না। মেয়ে নানান নিন্দে ওঠালে।
ছোট লোকের মেয়ের মতো চাল, হাব হাতে ঘরের মতো খায়, আর কত কি। পৌষ মাস দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। কি বলছে, ওই কি একটা কথাই বলছে যে পৌষ মাসে দেখতে গেছিলাম মেয়েকে। এখানে বলছে আমার মেয়ের বসন্ত হয়েছিল শুনেছিলাম, এবং পুজোর সময় তত্ত্ব 30 টাকার কমে হবে না, মেয়েটাকে আমার কাছে আনতে দিচ্ছে না। আমার মেয়ের নামে নানান রকম কথা আমি শুনেছি। মেয়েটার নাকি স্বভাব ভালো না, মেয়ে মানুষের চাল ছোটো লোকের মতো চাল, তারপরে হাঘরের ভাতের মতো খায়, ঠিক আছে, হাঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেছিলাম মেয়েটাকে ফেলে থাকতে পারছিলাম না, মানে মেয়েটাকে অনেকদিন দেখিনি তো, তাই পৌষ মাসে দেখতে গেছিলাম, বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকো টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অর্থাৎ এই কথাটা বলতে সহায়রীর খুব কষ্ট হচ্ছে, এবং কথাটা বলে সহায়রী জোরে জোরে হুকো টান দিচ্ছে। হুকো টান দিতে দিতে তারপরে দুজনের মধ্যে কিছু কথা শোনা যাচ্ছে না। অনেকক্ষণ পর বিষ্ণু সরকার বলিল, তারপর। আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলে শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুঁড়ো, জানতে বাকি নেই। আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুঁড়ো, জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নাম নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজও না হয় আমি প্রাচীন। অভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হা হা করিয়া একটা শুষ্ক হাসি করিলেন। অর্থাৎ যখন পৌষ মাসে সহায় হরি ও অন্নপূর্ণা মেয়েকে দেখতে গেছিল, তখন শাশুড়ি, মানে খেন্তি শাশুড়ি শুনিয়ে শুনিয়ে বাবা মায়ের সামনে অপমান করেছিল, এবং এমন কিছু কথা শুনেছে ছোটো লোকের মেয়ে, হ্যাঁ, এবং বাপ মা পৌষ মাসে দেখতে এলো শুষ্ক হাতে, মানে খালি হাতে, শুধু হাতে দেখতে এলো, এমন কথাও বলেছে, ঠিক আছে। তখন সহায়হরি বলছে, যে বিষ্ণুকে বলছে যে আমরা ছোটো লোক না বড় লোক, এই পরমেশ্বর চাতুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেটা তোমরা তো জানতে তো আর কেউ বাকি নেই। অভিজাত্যের গৌরবে সহায়হরি শুষ্ক স্বরে এখনও একটা হাসি হেসে উঠল, ঠিক আছে। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন, মানে মাথা নাড়ল বিষ্ণু সরকার। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। পৌষ মাসে দেখতে গেছিল অন্নপূর্ণা আর হরি, এই কী যেন নামটা, সহায় হরি। ফাল্গুন মাসে বসন্ত হলো। বসন্ত মানে হচ্ছে গিয়ে পক্স হয় না, ওইটা হচ্ছে পক্স। এমন চামার বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। মানে খেন্তির যখন বসন্ত হলো, সেই বসন্ত যখন খেন্তির রোগ হলো, সেই বাড়িতে, শ্বশুর বাড়িতে খেন্তিকে আর রাখলো না। সহায়রী বলছে, আমারই একটা দূর সম্পর্কের এক বোন থাকে, যে দূর সম্পর্কের বোন টালাতে থাকে। টালা একটা জায়গা, কলকাতার একটা জায়গা নাম টালা, সেখানে আমারই এক দূর সম্পর্কের বোন থাকে। একবার কালীঘাটে পুজো দিতে গিয়ে তার খোঁজ পেয়েছিল খেন্তি শ্বশুরবাড়ির লোকেরা। যখন বসন্ত হলো খেন্তির, তখন ওই বোনের বাড়িতে খেন্তিকে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি জিজ্ঞেস করছে বিষ্ণু। বলছে, আমাকে আমার বোন খবর দিয়েছে, টালার যে বোন যার বাড়িতে রেখে গেছে, তারা খবর দিয়েছে। আমি যখন গিয়ে বলে, বিষ্ণু কথাটা পুরো বলছে না, তখন বিষ্ণু সহায়হরি পুরো কথাটা বলছে না। বিষ্ণু জিজ্ঞেস করছে, কি গিয়ে দেখতে পাওনি? না, এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। মানে খেন্তির গায়ে যে গয়নাগুলো ছিল, ওই অসুখ অবস্থাতেই খেন্তির গা থেকে গয়নাগুলো খুলে নিয়েছে, তারপরে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। মানে খেন্তিকে
মারা গেছে খেন্তি। আমরা কিন্তু এখানে একটা কথা বলবো যে খেন্তির সঙ্গে কিন্তু সহায়রীর আর দেখা হলো না শেষ পর্যন্ত। সহায়রী অনেক চেষ্টা করেছিল খেন্তিকে নিজের কাছে নিয়ে আসবে, বিয়ের পরে মেয়েটাকে নিজের কাছে এনে একবারও রাখেনি। সহায়রী অনেক ইচ্ছা ছিল, অন্নপূর্ণা সহায়রী দুজনেই গেছিলো মেয়েকে দেখতে, কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে আর আনা হলো না। এই জায়গাটা পড়তে পড়তে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পের কথা মনে পড়ছে। দেনা পাওনা গল্পের যে নিরুপমা চরিত্রটা ঠিক এরকমই কিন্তু পণপ্রথার শিকার হয়েছিল, এবং আমরা কিন্তু খুব ভালো করে দেখতে পেয়েছি রামসুন্দর অর্থাৎ নিরুপমার বাবা কোনোভাবেই নিরুপমাকে কিন্তু নিয়ে আসতে পারেনি। এখানেও কিন্তু আমরা বিভূতিভূষণের লেখায় রবীন্দ্র সাহিত্যের ছাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই সমাজের ছাপটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়াল রবীন্দ্র সাহিত্য না, সমাজের ছাপটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানেও কিন্তু আমরা অনুমান করে নিতে পারি যে কোথাও না কোথাও খেন্তিও কিন্তু কোথাও না কোথাও গিয়ে পণপ্রথার একটা শিকার। তাকেও কিন্তু নানান রকম মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছিল শ্বশুরবাড়িতে। তার বাবা যেহেতু 250 টাকা মতো পণের শেষ পর্যন্ত শোধ করতে পারেনি সেটা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, লাস্টে কি বলছে, না এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপ, মুড়ির চার তো সুবিধে হবে না, মানে মাছ ধরার জন্য টোপ কি ঠিক করলে এটাই জিজ্ঞেস করছে। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবারে আমরা দেখব আরেকটা কষ্টের জায়গা, মানে আগের বছর পৌষ পার্বণের পরে কয়েক মাস কেটে গেছে, আবার পৌষ পার্বণ একদিন এসছে। এবার পৌষ মাসে শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখে নাই। মানে এবারে পৌষ মাসে প্রচণ্ড শীত পড়েছে। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈয়ারি করিতেছে। সন্ধেবেলা রান্নাঘরে বসে অন্নপূর্ণা সরু চাকলি বানাবে, মানে সরু চাকলি হচ্ছে একটা পিঠের নাম, সরু চাকলি বানাবে, তার জন্য চালের গুঁড়ো তৈরি করতে, মানে চালের গুঁড়ো মারছে আর কি। পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছে। পুটি ও রাধি হচ্ছে সে সহায়রীর 2 মেয়ে, ঠিক আছে। বড় মেয়ে খেন্তি, তারপরে হচ্ছে গিয়ে পুটি, তারপরে হচ্ছে রাধি। মেজো মেয়ে পুটি, ছোটো মেয়ে রাধি। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলল, আচ্ছা মা, ওকে একটু নুন দিলে হয় না, ওতে একটু নুন দিলে হয় না? মা দেখো, ও মা দেখো, রাধির দোলাই কোথায় দুলছে, এক্ষুনি ঝরে পড়বে। দোলাই মানে গরম জামা, কোথায় দুলছে এক্ষুনি ঝরে পড়বে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো যায় না? মানে ওরা আগুন পোয়াচ্ছিল, তারপরে মানে গরম জামাটা মানে উঠছে দুলছে, তার যদি আগুন লেগে যায়, তাই অন্নপূর্ণা বলে একটু সরে এসে বসো, আগুনের কাছে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো যায় না? এইদিকে আয়, গোলা তৈয়ারি হয়ে গেল। অর্থাৎ অন্নপূর্ণা ডাকছে, বলছে এদিকে আয়, তোদের একটু গোলা দেবো। তো গোলা তৈরি হয়ে গেছে। খোলা আগুন চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুছি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে তো টোপরের মতো ফুলিয়া উঠিল। মিঠে আছে মানে হালকা আছে, ঠিক আছে। পিঠে টোপরের মতো ফুলে উঠল, ঠিক আছে, মানে যেভাবে বানায় আর কি। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিল, একা যাসনি, রাধিকে নিয়ে যা। বলছে প্রথম পিঠেটা তো খায় না, প্রথম পিঠেটা ভগবানকে দিতে লাগে, তাই ওটা আমরা ফেলে দিয়ে আসি, গিয়ে মানে সারা ষষ্ঠীকে দিয়ে আসি। তখন অন্নপূর্ণা বলছে, একা যাস না, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রইয়াছে। বিভূতিভূষণের লেখায় অবশ্যই আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাই, ঠিক আছে। অর্থাৎ যখন ওরা পিঠেটা ফেলতে গেছে সারা গাছের ঝোপের, তখন কি দেখতে পেয়েছে, সারা গাছে ঝোপের মাথায় তেলাকুচা বা লতার থোড়ো থোড়ো সাদা ফুলের মতন জ্যোৎস্না, ফুলের মধ্যে যেন জ্যোৎস্না আটকে গেছে, মানে জ্যোৎস্নায় ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে। পুটি ও রাধি খিড়কির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল।
অর্থাৎ খিড়কি মানে পেছনের দরজা দৌড় খুলতেই কি দেখতে পেলো, একটা শিয়াল শুকনো পাতা খসখস করতে করতে ঝোপের মধ্যে ছুটে পালালো। পুটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। পুটি পিঠেখানা কোথায়? ঝোপের মাথায় দিয়ে দিল, মানে ঝোপের মধ্যে ফেলে দিল। তারপর চারিধারের নির্জন বাঁশবনে নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দরজা বন্ধ করিয়া দিল। অন্ধকার হয়ে গেছে, ছেলে মানুষ ভয় পায়, ওখানে জঙ্গল আছে, হ্যাঁ, তাই তাড়াতাড়ি বাড়িতে ঢুকে মানে দরজাটা বন্ধ করে দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিল, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি 8 বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। বলে, তুমি যে লেবুর চারা যেখান থেকে তুলে এনেছিলে আগের বছর ওখানেই ফেলে দিয়ে এসেছি। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। লাইনটা আন্ডারলাইন করো। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল, পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছে। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে। অর্থাৎ রাত হয়ে পিঠে গড়া হয়ে গেছে একটা একটা করে, রাতটাও অনেক হয়ে এসছে এবং কাঠঠোকরা পাখিটা ঠকর ঠকর করে শব্দ করতে করতে কাঠঠোকরা পাখিটাও ক্লান্ত হয়ে গেছে। অর্থাৎ এই রাতটা তন্দ্রালু হয়ে আসছে, মানে রাতটা বোঝা যাচ্ছে যে ঘুমের সময় হয়ে এসছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরতে চিরতে, মানে কলার পাতা কাটে তো, মানে কেটে কেটে মানে থালা বা ইসে মতো প্লেট মতো করে, ওই কলার পাতা কাটতে কাটতে পুটি বলে উঠল, পিঠে খেতে দিদি খুব ভালোবাসত। অন্যমনস্কভাবে বলে উঠল, হঠাৎ অন্যমনস্কভাবে পুটির মুখে দিদির কথাটাই চলে আসলো, দিদি বড় ভালোবাসত, অর্থাৎ দিদির কথা মনে পড়ছে। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তিনজন বলতে পুটি, রাধি আর অন্নপূর্ণা নির্বাক হইয়া বসিয়া রইল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধে নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলির মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। কি সুন্দর উপমাটা দিয়েছে। তারপরে তিনজনেই, অর্থাৎ পুটি, রাধি আর অন্নপূর্ণা, তিনজনের দৃষ্টিই কিন্তু বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কোথায়? ওই খেতে বসে তিনজনের দৃষ্টি চলে যাচ্ছে যেখানে খেন্তি পুঁই গাছটা পুঁতেছিল। তার মা বলেছিল যে এই সময় পুঁই গাছ পুঁতলে কি কখনো ভালো হয়? খেন্তি বলেছিল, আমি রোজ জল দেব। সেই পুঁই গাছটা দেখতে পাচ্ছে যে সেই লোভী মেয়েটা তার লোভের একটা জিনিস পুঁতে গেছিলো, কারণ খেন্তি পুঁই শাক খেতে খুব ভালোবাসতো, তাই পুঁই মাচা পুঁতে, মানে পুঁই শাক গাছ পুঁতেছিল। সেই শাকের গাছটা একদম পুরো মাচা ভরিয়ে দিয়েছে। এখন পুরো শাকের পাতা এত হয়েছে যে সেই মাচা থেকে বেরিয়ে থোকা থোকা হয়ে ঝুলছে, অর্থাৎ ভরপুর লাবণ্যে ভরপুর হয়ে রয়েছে। খেন্তি যদি আজ বেঁচে থাকতো, খেন্তির জীবনটাও এরকম সুন্দর লাবণ্যে ভরপুর হতো। একটা মেয়ে, 15-16 বছর বয়সী একটা মেয়ে 1 বছর ঘুরতে না ঘুরতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। অর্থাৎ তার যৌবনের, মানে আজকে খেন্তি নেই, খেন্তি মরে গেছে, কিন্তু খেন্তির স্বরূপ হয়ে সেই পুঁই মাচাটা তার সৌন্দর্যটাকে এখানে প্রকাশ করে যাচ্ছে। কোথাও যেন খেন্তিরই মানে কি বলবো, কোথাও যেন খেন্তির পরিপূরক হয়ে পুঁই মাছটা যেন খেন্তির অভাবটাকে এখানে পূরণ করছে। এখানে খেন্তি আর পুঁই গাছটা যেন কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ওদের কিন্তু এটাই চোখে পড়ছে। গল্পটা এখানেই আমরা দেখতে পাচ্ছি, একটা প্রচণ্ড ব্যঞ্জনা নিয়ে, মনে ব্যথা নিয়ে গল্পটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই ছিল আজকের আলোচনা। অনেক বড় ভিডিওটা হলো,
আমি তা আপলোড করে দিয়েছি এবং তোমরা শুনবে, অনেকটা টাইম লাগবে শুনতে, তোমরা শুনবে ভালো করে। আর যে জিনিসটা বলার যেটা হচ্ছে, এর প্রশ্ন উত্তর নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এভাবেই আমার একটু পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের জন্য যাতে আর ভালো ভালো ভিডিও রেডি করতে পারি এবং সেদিকে তোমরা একটু আমাকে সাপোর্ট করো। চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো বাই।